সাসপেন্স স্টেশনে আজ আপনাদেরকে শোনাব বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক H.G. ওয়েলসের প্রস্তর যুগের একটি গল্প। প্রস্তর যুগের একটি গল্প, ইংরেজিতে যাকে বলে এ স্টোরি অব দ্য স্টোন এজ, প্রথম প্রকাশিত হয় ধারাবাহিক আকারে দ্য আইডলার পত্রিকায় 1897 সালে। পরে ডাবল ডে এবং ম্যাকলার কোম্পানি থেকে 1899 সালে প্রকাশিত টেলস অব স্পেস অ্যান্ড টাইম সংকলনটিতে গল্পটি স্থান পায়। নভেম্বর 1927 সালে গল্পটি পুনঃপ্রকাশিত হয় অ্যামেজিং স্টোরিজ পত্রিকায়। শুনতে থাকুন আজকের গল্প, H.G. ওয়েলসের প্রস্তর যুগের একটি গল্প। গল্প পাঠে আমি বাবলু, স্পেশাল ইফেক্টস কাব্য, সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং নির্দেশনা ক্যামেলিয়া। এ গল্প ইতিহাস শুরু হওয়ার আগের গল্প। মানুষের স্মৃতি যদ্দূর পৌঁছায় তারও ওপারের গল্প। তখন মানুষ হেঁটেই চলে যেতে পারত আজকের ফ্রান্স থেকে ইংল্যান্ডে। তখন ঘোলাটে জলের চওড়া নদী টেমস আর তার জনক নদী রাইনের মধ্যে যোগাযোগ ছিল জলাভূমির মধ্যে দিয়ে। মাঝখানে ছিল বিরাট সমতল ভূমি, এখন যা উত্তর সাগর নামক জলরাশির তলায় তলিয়ে গেছে। ডাউন্সের শানুদেশ বরাবর উপত্যকার অস্তিত্ব ছিল না সুদূর সেই যুগে। সারের দক্ষিণে ছিল একটা পর্বতমালা, মাঝামাঝি ঢালু জায়গায় বিরাজ করত নিবিড় ফার বৃক্ষ। বছরের বেশিরভাগ সময় তুষার ঢাকা থাকত শীর্ষদেশে। পর্বতমালার নিচে থাকে তৃণভূমিতে চড়ে বেড়াতো বুনো ঘোড়া, জঙ্গলে টহল দিত হায়না আর বৃহদাকার ভয়ঙ্কর ধূসর রঙের গ্রিজলি ভালুক। ডালে ডালে বিচরণ করত ধূসর বর্ণ বন মানুষ। তারও নিচে অরণ্য, জল আর ঘাস জমির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ছোট্ট একটা নাটক। এ কাহিনী সেই নাটকেরই কাহিনী, 50,000 বছর আগেকার কাহিনী, ভূতত্ত্ববিদদের হিসাব অনুযায়ী অবশ্য। এ যুগের মতো সে যুগেও বসন্ত ঋতুতে পলক জাগত প্রাণী, রক্ত উত্তাল হতো ধমনীতে। বিকেলের আকাশ টলটলে নীল, পাল তুলে ভেসে যাচ্ছে সাদা মেঘের স্তূপ। দক্ষিণ পশ্চিম সমীরণে গা জুড়িয়ে যাচ্ছে, উড়ে উড়ে খেলা করছে শোয়ালো পাখি। নদীর জল ঘুলিয়ে তুলছে কালো দৈত্যের মতো জলহস্তির দল। একটু দূরেই নদীর জলে দাপাদাপি করছে একদল ছেলে মেয়ে। এদের বসতি নদী যেখানে বাঁক নিয়েছে সেইখানে। ধোঁয়া দেখা যাচ্ছে এখান থেকেও। কানে লতি নেই, ওপরের অংশ ছুঁচলো। আজও এই ধরনের কান দেখা যায় কোনো কোনো জায়গায়। নাক থ্যাবড়া, পরনে কিচ্ছু নেই, লম্বা বাহু, যাযাবরে ভবঘুরেদের ছেলে মেয়ে। মাথার চুল জট পাকানো, কপাল ঢেকে গেছে চুলের জটায়। ফ্যাশনটা দেখা যায় আজও। জল ঘুনিয়ে খেলা করছে এরাও। জলহস্তিদের এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল সোল্লাসে, বলু 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 বায়া বলু। ফুর্তিবাজ ঠিকই, কিন্তু মনের ভাব প্রকাশ করার ভাষাটা অপর্যাপ্ত। বাচ্চাদের এই খেলার জায়গায় ছড়িয়ে আছে বিস্তর চকমকি পাথর। বাবা মায়েরা দুহাত ভরে তুলে নিয়ে গিয়ে জড়ো করেছে নদীর বাঁকে। সকালবেলা শিকারী কুকুরের কামড়ে জখম হওয়া একটি হরিণের মাংস খেয়ে ভরপেট ঘুমাচ্ছে পুরুষরা, হাঁটুতে মাথা রেখে। মেয়েরা এখনো হাড় চিবোচ্ছে আর ছড়িয়ে ছিটিয়ে ফেলছে চারপাশে। বুড়িরা কাঠ খুঁজে দিচ্ছে ভায়া আগুনের মধ্যে, যাতে রাত ঘনিয়ে এলেই লম্বা হয়ে বনের পশুকে ঠেকিয়ে রাখে, নিশ্চিন্তে ঘুমানো যায়। এদের কারো গায়ে পোশাক বলে কিছু নেই। কয়েকজনের কোমর ঘিরে ঝুলছে পশুর চামড়া, আর ঝুলছে একটি করে থলি। থলি ভর্তি চকমকি পাথর, সেই যুগের মূল হাতিয়ার। কোনো মতে মেজে ঘষে ধারালো করা পাথর। এদের সর্দারের নাম দড়িবাজ উয়ায়া। গালে কালো দাড়ি, বুকে কালো লোম, বাহুবল এবং বুদ্ধি বলে সে এদের দলপতি। চকমকি পাথর দিয়ে ছুঁচলো করছে একটি হাড়।
সবাই ঘুমাচ্ছে, জেগে বসে আছে কেবল উয়ায়া। তার বউয়ের গলা ঘিরে দুলছে ঘেঁদা করা জীবাশ্মর মালা। বসে বসে যারা ঘুমাচ্ছে তাদের প্রত্যেকের পাশে রয়েছে শান দিয়ে ছুঁচালো করা হরিণের শিং আর চকমকির ফলা লাগানো কাঠের ডান্ডা। জঙ্গলের অলডার গাছের আড়ালে একটি মেয়ে চেয়ে রয়েছে এইদিকে। এর নাম ইউদেনা। নেহাতি বালিকা, চকচকে চোখ, হাসিটি খুবই সুন্দর। আজ তাকে উয়ায়া বড় রকমের মাংসের টুকরো খেতে দিতেই নেকলেস গলায় বউটা গজরে উঠেছিল গলার মধ্যে। ঈর্ষা। সঙ্গে সঙ্গে চাপা গজরানি ছেড়েছিল একটি তরুণ। নাম তার আগলমি। ইউদেনা এক দৃষ্টে আগলমির দিকে চেয়েছিল কিছুক্ষণ। চোখ নামিয়ে নিয়েছিল আগলমি, কিন্তু ইউদোর দিকে চোখ তুলেছিল উয়ায়া। চোখের চাহনিটা ভালো লাগেনি ইউদেনার। ভয়ে পালিয়ে এসেছে জঙ্গলে। উয়ায়া হাড় ছোঁচলো করছে কেন বোঝা যাচ্ছে না। আগলমিকেও ধারে কাছে দেখা যাচ্ছে না। হঠাৎ কোত্থেকে একটা কাঠ বিড়ালি এসে ধমকাধমকি শুরু করে দিল ইউদেনাকে। ভাবখানা যেন সাহস তো তোমার কম নয়। বেটা ছেলেদের কাছ থেকে এত দূরে এসেছো জঙ্গলে, যাও বাঘ ওই আসে। কাঠের টুকরো ছুঁড়ে মেরেছিল ইউদেনা। পাশ কাটিয়ে দূরে সরে গিয়েও তরপরানি কমেনি কাঠবেড়ালির। কাঠ ছুঁড়তে ছুঁড়তে এবার তাড়া করল ইউদেনা। খেলা মন্দ নয়, কিন্তু চোখ তুলে তাকিয়েছে উয়ায়া। অলডার গাছ খুব নিচু গাছ। গাছের মাথায় হাত দেখা গেছে ইউদোর। উঠে দাঁড়ালো উয়ায়া। চকমকে হাতে এগোলো সেই দিকে। পিঠ টান দিল ইউদেনা। উয়ায়ার রকম সকম তার ভালো লাগেনি। ঢাল বেয়ে উঠে গেল গভীর জঙ্গলে। দূর হতে দূরে, এত দূরে কখনো না এলেও খেলার ছলে এর কাছাকাছি আগে সে এসেছে, তাই প্রাণে ভয় নেই। সন্ধ্যা নামছে। হঠাৎ শূকরের ঘোঁতঘোঁতানি শোনা গেল অদূরে। সরে দাঁড়ালো ইউদেনা। তারপরেই শুনল ধাবমান একটা শব্দ। গাছের ডাল ধরে বানরের মতোই দোল খেয়ে উপরে উঠে বসল ইউদেনা। তলা দিয়ে বেরিয়ে গেল দাঁতালো বরাহটা। ধাবমান শব্দটা কিন্তু এগিয়েই আসছে। একটা হরিণও ছুটে গেল তলা দিয়ে, ভয় পেয়েছে। বরাহ আর হরিণ দুটোই ভয় পেয়ে পালিয়ে গেল। ভীষণ উৎকণ্ঠায় কাঠ হয়ে শব্দের দিকে চেয়ে রইল ইউদো। আচমকা জঙ্গলের মধ্যে থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো আগলমি। মুখে রক্তের দাগ। ফের উধাও হলো জঙ্গলের মধ্যে। ঝোপঝাড় ভেঙে এগিয়ে আসা শব্দটা তো থামলই না। আবার দেখা গেল একটা ছুটন্ত মূর্তিকে। উয়ায়া প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। মুখ সাদা, লম্বা লম্বা লাফ মেরে মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। তারপরই বেরিয়ে এলো জঙ্গলের রাজা গ্রিজলি ভালুক। রাজামশাইকে কোনোদিন দেখবার সৌভাগ্য হয়নি ইউদেনার। নাম শুনেছে ছোটবেলা থেকেই। দুষ্টুমি করলেই মায়েরা যার নাম করে ভয় দেখায়, এই সেই অরণ্য অধিপতি মহাভয়ঙ্কর গ্রিজলি ভালুক। বিরাটকায় লোমশ ও সচল টিলা বললেই চলে। অরণ্যের আতঙ্ক নামটা অকারণে দেওয়া হয়নি। পলায়মান মানুষ দুটোকে উদ্দেশ্য করেই তর্জন গর্জন করে চলেছে জঙ্গলের বিভীষিকা। এত বড় আসপদ্দা, তারই এলাকায় রক্তারক্তি, মারামারি। আরে আমি হলাম গিয়ে জঙ্গলের রাজা, গুহা মানবদেরও রাজা, একটু সমঝে চল। ঘোঁত ঘোঁত গড়গড় করতে করতে হেলে দুলে জঙ্গলে মিলিয়ে গেল অরণ্য আতঙ্ক। গাছেই বসে রইল ইউদেনা। ভয়ে বুক ঢিপ ঢিপ করছে। কিছুক্ষণ পরে ফিরে এলো জঙ্গলের রাজা। উধাও হলো ওপরের দিকে, কিন্তু উয়ায়া অথবা আগলমি তো কই এলো না। রাত হলো। নদীর ধারে জল খেতে নামলো ম্যামথ হাতির দল। দূর থেকেই বৃহন্তি ডাক শুনেই চিনতে পারল ইউদেনা। বাছুরের মতো ডাকতে ডাকতে গাছের তলা দিয়ে চলে গেল বৃহদাকার একটি প্রাণী। খুব সম্ভব ইয়ায়া গন্ডার। তারা দেখা দিল আকাশে।
সারা রাত ভয়ের চোটে ঘুমাতে পারল না বেচারি। সঞ্চরমান ছায়া দেখে আঁতকে উঠল বারবার। ভোর হলো, সূর্য উঠল, ধরে প্রাণ ফিরে পেল ইউদেনা। নেমে এলো গাছ থেকে, কিন্তু যাবে কোন দিকে? এক রাত বনে কাটিয়ে পথ গুলিয়ে গেছে। কান খাড়া করে রইল কিছুক্ষণ। অনেক দূর থেকে ভেসে এলো একটা ক্ষীণ ঠং ঠং শব্দ, চকমকি শান দেওয়ার শব্দ। শব্দ লক্ষ্য করে এগুলো ইউনো। অচিরেই দেখল একটা চেনা গাছ, ওপরে মৌমাছি উঠছে ভন ভন করে। তারপরই কানে ভেসে এলো নদীর জলে জলহস্তি আর বাচ্চাদের দাপাদাপির শব্দ। ওই তো সেই অলডার কুঞ্জ যার মধ্যে লুকিয়েছিল ইউনো। দেখেই উয়ায়া আতঙ্ক আবার পেয়ে বসলো বেচারাকে। লুকিয়ে রইল জঙ্গলে। খিদে পেলেও কাতর হয়নি। আধুনিকাদের মতো 3 ঘন্টা অন্তর খাওয়ার ট্রেনিং তো পায়নি। দরকার হলে 3 দিন না খেয়েও থাকতে পারে, কাহিল হয় না। সারা রাত বনে কাটিয়ে গা হাত পা একটু আড়ষ্ট হয়েছে বটে, তবে সহবত দেখাতে গিয়ে আধুনিকাদের আড়ষ্ট হওয়ার মতো নয়। ভয় তা পাবে বই কি। ডাগর চেহারা হলেও মনে মনে ইউদেনা তো বালিকা। তবে আধুনিকাদের মতো ছায়া দেখে চিল চেঁচানোর মতো ভয় কাতুরে নয়। পাউ ছাড়া কোনো পুরুষকে দেখা যাচ্ছে না। চকমকে ঠুকে শান দেওয়াই ওর কাজ। বাউকে দেখে নিশ্চিন্ত হলো ইউদেনা। অন্য পুরুষরা নিশ্চয় শিকারে বেরিয়েছে। কয়েকজন মেয়েও গেছে নদীর ধারে, হেঁট হয়ে শামুক গেঁড়ি কুড়াচ্ছে। দেখেই খিদে পেয়ে গেল ইউদেনার। দৌড়ে গেল ফার্ন গাছের আশপাশ দিয়ে, মতলব মেয়েদের সঙ্গে ভিড়ে যাওয়া। আচমকা শুনল মৃদুস্বরে কে যেন তার নাম ধরে ডাকছে ঝোপঝাড়ের ভেতর থেকে। থমকে দাঁড়াতেই পেছন থেকে খড়মড় শব্দে ঝোপ ঠেলে বেরিয়ে এলো আগলমি। দু চোখে যেন আগুন জ্বলছে, মুখে রক্ত, শুকিয়ে বাদামি হয়ে গেছে। হাতে উয়ায়ার সে সাদা পাথর, সাদা আগুন পাথর। এই পাথর উয়ায়া ছাড়া কেউ ছোঁয় না, কিন্তু বুকের পাটা তো কম নয় আগলমির। উয়ায়ার সাদা পাথর ওর হাতে এলো কি করে? লাফিয়ে পাশে এসে দাঁড়ালো আগলমি। খপ করে খামচে ধরল ইউদোর বাহু, ঠেলে নিয়ে গেল ঝোপের ভিতর। যেতে যেতে ইউদেনা শুনল শোরগোল উঠেছে পেছনে। ঘাড় ফিরিয়ে দেখল জল ঠেলে এগিয়ে আসছে 2টি মেয়ে। উঠে দাঁড়িয়েছে অন্য মেয়েরা। আগুনে কাঠ গুঁজিয়ে আগুন জ্বালিয়ে রাখা যার কাজ, দাড়িওয়ালা সেই বুড়িটা 2 হাত নেড়ে চেঁচাচ্ছে। চকমকি ঠোকা বন্ধ রেখে উঠে দাঁড়িয়েছে বাউ। চেঁচাতে চেঁচাতে ছুটছে বাচ্চার দল। ব্যাপারটা কি? স্থানু হয়ে দাঁড়িয়ে গিয়েছিল ইউদেনা। তাড়া লাগালো আগলমি, বুঝিয়ে দিল কি ব্যাপার। উয়ায়া মৃত্যু পরোয়ানা ছেড়েছে দুজনের নামে, রক্ষে নেই ইউদেনা আর আগলমির। আর বোঝানোর দরকার হলো না। শুধু মেয়েরা নয়, আস্তানার দিক থেকেও 2জন বেটা ছেলে আসছে এদিকে। জঙ্গলের মধ্যে থেকেও বেরিয়ে আসতে দেখা গেল একজনকে। ইউদেনার হাত ধরে টেনে দৌড়ালো আগলমি। দেখতে দেখতে আবার পৌঁছে গেল চেস্টনাট জঙ্গলে। এখন আর ভয় নেই ইউদেনার, কারণ আগলমি তো রয়েছে। দৌড়ে বেশ মজাও পাচ্ছে, হাসছে খিলখিল করে। আগলমি দৌড়ায় ভালোই, তবে ইউদের সঙ্গে পাল্লা দিতে সে পারছে না। খোলা জমি পেরিয়ে ফের চেস্টনাট জঙ্গলে গতিবেগ কমিয়ে আনলো দুজনে। আর ভয় নেই, এত দূরে কেউ আসতে সাহস করবে না। ভুল ভেঙে গেল অচিরেই। হাত তুলে দেখালো ইউদেনা। গাছের গুঁড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের ছুটন্ত পা। উয়ায়ার ক্রুদ্ধ হুঙ্কার শোনা গেল তারপরেই। আগলমি, আগলমি, তোকে আমি দেখে ছাড়বো, দেখে ছাড়বো। এবার ভয় পেল 2 পলাতক। দুদিক থেকে তেড়ে আসছে 2টো দল। একটা দলে রয়েছে উয়ায়া, আর একটা দলে বাউ আর মেয়েরা। বাচ্চাগুলো শুদ্ধ ভিড়ে গেছে দল দুটোয়। এবার ইউদেনা দৌড়ালো আগে,
আগলমি পেছনে, ঝোপঝাড় টপকে, খানা খন্দ পেরিয়ে, পশু চলা পথ মারিয়ে, কাদা পেরিয়ে, জলা পেরিয়ে, দে দৌড়। পেছন ফিরে দেখলো ইউদেনা পেছিয়ে পড়েছে আগলমি। খুবই স্বাভাবিক, উয়ায়ার আগুন পাথর বয়ে আনতে হচ্ছে যে তাকেই। স্বয়ং উয়ায়াকে দেখা যাচ্ছে তার পেছনে। দলের আর সব পেছিয়ে পড়লেও শক্তিমান উয়ায়া এগিয়ে আছে সবার আগে। মাথার ওপর তুলে ধরেছে হরিণের ডালপালাওয়ালা শিং, যার প্রতিটি শাখার ডগা সানিয়ে ছুঁচলো করা। দুজনের মধ্যে ব্যবধান মোটে 50 গজ। তাই পাশ ফিরে দৌড়াতে দৌড়াতে পেছনে নজর রাখল ইউডো। দেখল ব্যবধান আরও কমে আসতেই হরিণের শিং ছুঁড়তে উদ্যত হয়েছে উয়ায়া। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ইউদেনা, আগলমি, সাবধান! শুনেই টুপ করে বসে পড়েছিল আগলমি। শন করে হরিণের শিং বেরিয়ে গিয়েছিল মাথার ওপর দিয়ে, কিন্তু একটা শাখার খোঁচা লেগে কেটে গেল মাথার চামড়া। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে পেছন ফিরেই দুহাতের আগুন পাথর ছুঁড়ে মারল আগলমি উয়ায়ার দিকে। পাথর গিয়ে লাগলো উয়ায়ার পাঁজরে। দম আটকে এলো তৎক্ষণাৎ, হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। হরিণের শিংখানা কুড়িয়ে নিয়েই আগলমি দৌড়ালো ইউদেনার দিকে। এবার আর ধরে কে? দৌড়! এদিকে মাটিতে আঁচড়ে পড়েও টলতে টলতে উঠে দাঁড়িয়ে ফের দৌড়াতে গিয়ে উয়ায়া দেখল দম ফুরিয়ে যাচ্ছে, হাঁপ ধরছে। বাউ ছুটে এসেছে পেছন থেকে। উয়ায়ার পাশ দিয়ে দুদ্দাড় করে সে দৌড়ে গেল 2 পলাতকের দিকে। পলাতকরা ততক্ষণে নদীর ধারে পৌঁছে গেছে। আগলমি নদী পেরিয়ে ওপরে উঠে দৌড়চ্ছে। নদীর মাঝামাঝি যখন পৌঁছেছে ইউদেনা, এমন সময় নদীর এপারে এসে পৌঁছালো বাউ। বিকট উল্লাসে ফেটে পড়ল নাগালের মধ্যে ইউনোকে পেয়ে। আদিম মানুষদের কাছে নরমাংস বড় প্রিয়। আজকের ভুরিভোজ হবে যে ওই দুজনের অন্তত একজনকে দিয়ে। অতএব দুহাতে ধরা চকমকি পাথর দুটোর একটি উঁচিয়ে ধরল মাথার উপর। ঝিনুকের গড়নে খুরের মতো ধারালো পাথর নিক্ষিপ্ত হলো ইউদেনার দিকে। বাউয়ের লক্ষ্য কখনো ফসকায় না। ইউদোর হাঁটু কেটে রক্তারক্তি করে দিয়ে ঠিকরে গেল পাথর। যন্ত্রণায় খোঁড়াতে পাড় বেয়ে উঠতে যাচ্ছে ইউদেনা, এমন সময় ঠিকরে এলো দ্বিতীয় ধারালো পাথরটা। কিন্তু বেরিয়ে গেল মাথার পাশ দিয়ে, কেননা ইউদোর গোঙানি শুনে ফিরে এসেছিল আগলমি। এক ঝটকায় ইউদোকে টেনে এনেছিল পাথরের গতিপথ থেকে। বাউ লাফিয়ে পড়েছে জলে, দেখলো আগলমি। ইউদোকে টেনে টেনে ওপরে নিয়ে গিয়েই ছুটল লম্বা লম্বা লাফ মেরে। কিন্তু ল্যাংচাতে অত জোরে দৌড়ানোর ক্ষমতা তো আর নেই ইউদোর। পিছিয়ে পড়ল বেচারি। এদিকে বাউ উঠে এলো বলে পারে। দেখি আবার ফিরে এলো আগলমি। হিংস্র বিকট চিৎকার ছেড়ে হরিণের শিং ঘোরাতে ঘোরাতে ধেয়ে গেল বাউয়ের দিকে। এক ঘাই ঠিকরে গেল বাউ। জল লাল হয়ে গেল তার রক্তে। হাঁপাতে ওপারে তখন এসে পৌঁছেছে উয়ায়া। দুজন ডাকাবুকো ছোকরা নদীর মাঝ বরাবর গিয়েই আগলমির খুনে চেহারা দেখে পেছন ফিরেই চম্পট দিচ্ছে উয়ায়ার দিকে। ওই পর্যন্ত দেখেই আর দাঁড়াইলি আগলমি। পালিয়েছিল ইউদেনাকে নিয়ে। শক্তের ভক্ত প্রত্যেকেই। তরুণ আগলমি দেখিয়ে দিয়েছে শক্তির নমুনা। হঠাৎ যেন পূর্ণ মানুষ হয়ে গিয়েছে। উয়ায়া পর্যন্ত অবাক হয়েছে, ভয় পেয়েছে তার হুঙ্কার শুনে, তার শিং ঘোরানো দেখে, এক ঘায়ে বাউ নিধন দেখে। অতএব কেউ আর তার পেছন নিল না। ছুটতে অনেক দূর এসে বার্চ গাছে উঠে রাত কাটালো দুজনে। ঘুম এলো না চোখে। খিদেও পেয়েছে বিলক্ষণ। শাখা প্রশাখা আর কচি পাতা চিবিয়ে নিয়ে পেটের জ্বালা কমানো গেল কোনো মতে। গভীর রাতে অনেক হিংস্র পশু টহল দিয়ে গেল গাছতলায়। হেলে দুলে চলে গেল একটা লোমশ গন্ডার। ভোর হতেই আরো দূরে সরে এলো দুজনে। পৌঁছালো একটা নদীর পাড়ে। বিস্তর চকমকি পাথর পড়েছিল সেখানে। পাথর ঠুকে জ্বালিয়ে নিল দুজনে। পাথর ছুঁড়ে একটা খরগোশ মেরে আনলো আগলমি। আগুনে পুড়িয়ে খেলো মাংস। তারপর বসলো চকমকি পাথরে শান দিতে। হঠাৎ হাতে উঠে এলো একটা অদ্ভুত পাথর।
মাঝখানে একটা ফুটো। এরকম পাথর কখনো দেখেনি আগলমি। উল্টে পাল্টে দেখে কাঠের ডান্ডাটা গলিয়ে দিল ভেতরে খেলার ছলে। ডান্ডার ডগায় এত জোরে এঁটে গেল পাথরটা যে টেনে খুলে আনতেও পারল না। মাথার ওপর বাই বাই করে ঘুরিয়ে দেখলে বেশ ভারীও বটে, অস্ত্র হিসেবে মন্দ নয়। কুঠার আবিষ্কার করল মানুষ এইভাবে। তারপর দিন কয়েক পরে পুরনো আস্তানায় ফিরে গেল আগলমি একা। দুদিন দুরাত আগুন জ্বালিয়ে একা বসে রইল। আগলমি ফিরে এসে উপহার দিলে একটা কণ্ঠহার। চমকে উঠেছিল ইউদেনা, এ যে উয়ায়ার কণ্ঠহার। কুঠার তুলে দেখিয়েছিল আগলমি, রক্তরঞ্জিত কুঠার, উয়ায়ার রক্ত। নতুন অস্ত্র কুঠারের এক ঘায়েই খতম হয়ে গিয়েছে ধড়িবাজ উয়ায়া। অঙ্গভঙ্গি করে বাই বাই করে মাথার উপর কুঠার ঘুরিয়ে আগলমি দেখিয়ে দিলে পরম শত্রুকে হনন করেছে সে কিভাবে। 50,000 বছর আগে এইভাবেই আমাদের পূর্বপুরুষ শিখল প্রস্তর কুঠারের মহিমা।